স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার ইচ্ছে হবে দুঃস্বপ্ন। শনিবার কেরানীগঞ্জে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতাকর্মীরা। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুরের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে চুনকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ। সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। যদি আপনারা নির্বাচনের কালক্ষেপণের কথা বলেন, তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। যাদের কারণে এলাকার মানুষরা শান্তিতে ঘুমোতে পারত না, তারাই হতো শান্তি সমাবেশের নায়ক। নির্বাচন আসলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই ভোট বিলম্ব করতে চায়, এমন মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনি সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে কুসংস্কারের মাধ্যমে জনগণের অধিকার ভুলণ্ঠিত হলে কোনো নেতাকর্মী ঘরে বসে থাকবে না। সবাই মিলে যখন বিএনপির পিছনে আসছে, ওরা কনফার্ম যে আগামী দিন বিএনপি বিপুল ভোটের ব্যবধানের এই কারণেই ওরা নির্বাচন নয় নাকি ছাদের মোবারক নাই, নাকি কবি হাওয়াজে আড্ডা মারা, নাকি বিয়া সাদের দরকার নেই, এগুলো তো সব না। নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা না। এ সময় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষক, শ্রমিক জনতার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের পথ বন্ধ হবে নির্বাচন বাণিজ্য। ফেনীতে সুধী সমাবেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লায় একাধিক পথসভায় বক্তব্য দেন তিনি। বলেন, এবার আর যেনতেনভাবে কোনো নির্বাচন হতে দেবে না জামায়াত। রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা, এমন শঙ্কা নিয়ে শনিবার দুপুরে ফেনীতে জামায়াতের রুকন সম্মেলন ও সুধী সমাবেশ। আগামীর বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই এমন প্রত্যাশায় দুপুরে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সুধী সমাবেশে জামাত আমির বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বন্ধ হবে ফ্যাসিজমের পথ। ব্যবস্থায় চোর, ডাকাত, সন্ত্রাসী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। আমরা সবাইকে অনুরোধ করব, সংস্কার কমিশনকে সহযোগিতা করুন। আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যা, আবার একটা ফ্যাসিবাদ চলে আসুক, এটা আমরা চাই। এর আগে সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লায় একাধিক পথসভায় বক্তব্য দেন জামাত আমির। কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডে এক পথসভায় তিনি বলেন, এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। এ সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। আমরা 14, 18 এবং 24 মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। যারা দেশকে ধ্বংস করছে তারা কোনোভাবেই নির্বাচনে আসার সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি করেন জামাত আমির। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই সনদ নিয়ে টালবাহানা করে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। রাজশাহী বিভাগের এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য নেতারা বলেন, বিচার সংস্কারের পরে হতে হবে নির্বাচন। পুরনো রাজনীতির নির্বাচনী খেলায় তারা প্লেয়ার হতে চান না বলেন এনসিপি নেতারা।
বৃষ্টি উপেক্ষা করে নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে এখন রাজশাহী বিভাগের পথে পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা। শনিবার বগুড়ার সাতমাথায় পথসভায় অংশ নেন নাহিদ, হাসনাত, সার্জিস ও আক্তাররা। এ সময় বগুড়ার প্রশাসন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে বাঁচাতে কেউ কেউ জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার। জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে সার্জিস আক্তাররা বলেন, বিচার সংস্কারের পরই হতে হবে নির্বাচন। পুরনো রাজনীতির নির্বাচনী খেলায় তারা প্লেয়ার হতে চান না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি পুনর্বাসিত করতে চায়, তাদের বিরুদ্ধে এই বগুড়াবাসী প্রতিরোধ করে তুলবে। নেতারা আরো বলেন, শুধু ক্ষমতা বা দলের পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। দেশ গঠনে জুলাই পদযাত্রা, 3টি লক্ষ্য: বিচার, সংস্কার এবং রাষ্ট্র গঠন। ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় পথযাত্রা করছে এনসিপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দলীয় প্রতীক হিসেবে শাপলা নিয়ে এবার দ্বন্দ্বে জড়ালো নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই দাবিতে দুটো দলই আবেদন করেছে নির্বাচন কমিশনে। এদিকে শাপলা দেশের জাতীয় প্রতীক হওয়ায় কোনো দলকে এই প্রতীক দেয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা নদীমাতৃক বাংলার প্রতিচ্ছবি। শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বেশ কিছুদিন ধরেই এই প্রতীক নিয়ে প্রচারণায় সরব এনসিপি। কেটলি ছেড়ে শাপলা প্রতীক চেয়ে 17 জুন নির্বাচন কমিশনে আবেদন করেছে নাগরিক ঐক্য। নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় এবার শাপলা যুক্ত হতে পারে এমন গুঞ্জনে আগে থাকেই শাপলা চেয়ে বসে মাহমুদুর রহমান মান্নার এই দলটি। এর 5 দিন পর 22 জুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে এনসিপি। এ সময় তারা দলীয় প্রতীক চায় শাপলাকে। এরপর রাজনীতির মাঠে শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নাগরিক ঐক্য। প্রশ্ন ওঠে, শাপলা তাহলে কার? নাগরিক ঐক্য প্রতিষ্ঠিত হয় 2012 সালের 1 জুন। এনসিপির চেয়ে 13 বছরের বড় নাগরিক ঐক্য মনে করে শাপলা প্রতীক তাদের প্রাপ্য। এখন তাদের মনের মধ্যে এরকম ব্যাপার ছিল, এইরকম যদি হয় তো মনের কথা আমি জানলাম কোথেকে। আমি আগে চেয়েছি, আমাকে আগে দেবেন, দেওয়ার প্রশ্ন আসলে আমি পাবো, অন্য কারো তো পাওয়ার কথা নয়। তারা তো চাইতেই পারে না, তারা নিবন্ধনই নাই, তারা কিভাবে চাইল? আর এনসিপি আত্মপ্রকাশ করে গত 18 ফেব্রুয়ারি। তাদের প্রত্যাশা, তরুণ নেতৃত্বে গঠিত দল হিসেবে শাপলা প্রতীক তারাই পাবে। আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারবো এবং সে জায়গা থেকে মান্না ভাইও আমরা মনে করি যে বুদ্ধির পরিচয় দিবেন। আশা করি যে এই বিষয়টা সলভ হয়ে যাবে। আমরা আসলে কোনো পলিটিক্যাল এই ধরনের কোনো ষড়যন্ত্রের অ্যাটলিস্ট মান্না ভাই থেকে দেখতে পাইনি। অন্য কেউ এটা নিয়ে খেলতে পারে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের স্বাধীন সক্রিয় সত্তা এবং বিবেচনা বোধের জায়গা থেকে তারা প্রতীকের বিষয়ে তাদের সিদ্ধান্ত প্রদান করবেন। তবে শাপলা ছাড়াও দোয়েল প্রতীক চেয়েছে নাগরিক ঐক্য। আর এনসিপির বিকল্প পছন্দ কলম ও মোবাইল ফোন। দলগুলোর মতোই খানিকটা বিভক্ত বিশ্লেষকরাও। কারো মতে এনসিপিকে দেয়া যায়, আবার কেউ বলছেন শাপলার দাবিদার নাগরিক ঐক্য। আবেদনটা আগে যিনি করবেন তার একটা অগ্রাধিকার থাকে, সেই ক্ষেত্রে এইটার সিদ্ধান্ত নেওয়ার সময় কি ধরনের কথাবার্তা হয় এটা একটু দেখতে হবে। এবং এই ব্যাপারে নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। এর সাথে সরকারের কিছু করণীয় নেই। যেহেতু জাতীয় প্রতীকের অংশ এবং জাতীয় প্রতীকটা ডিল করে ক্যাবিনেট, ইলেকশন কমিশনের উচিত হবে ক্যাবিনেটের মতামত নেওয়া যে শাপলাকে কোনো দলের প্রতীক বা নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিনা। সেটা চাও আমার কাছে একটু ইনডিসেন্ট মনে হচ্ছে, যে কেন তারা হঠাৎ করে, যেহেতু অন্য একটা পলিটিক্যাল পার্টি এনসিপিটা চাচ্ছে, অনেকদিন ধরেই চাচ্ছে এবং এটা নিয়ে ক্যাম্পেইন করছে, বিভিন্ন জায়গায় বলা বলি করছে, আলাপ আলোচনা হচ্ছে, তাহলে হঠাৎ করে মাঝখান থেকে অন্য একটা পার্টি কেমন চাবে?
এদিকে বাংলাদেশের জাতীয় মনোগ্রামে শাপলা থাকায় তা কোনো দলকে প্রতীক হিসেবে আদৌ দেয়া যাবে কিনা তা নিয়েও আছে ঢের বিতর্ক। তো ওই আলোচনায় যখন যাই আমরা, তখন ধানের শীষ আমাদের জাতীয় প্রতীকে আছে, তো সেটা নিয়ে কথা হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতাকারীরাও অপরাধী। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই হত্যার ঘটনায় এখন ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বড় হয়ে উঠেছে কথিত মব। এজন্য পতিত আওয়ামী লীগকে দুষছে জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলো। এমন পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সরকার। শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ট্রাইব্যুনালে দণ্ডিত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। অ্যাটর্নি জেনারেলের মতে, দেশে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে নাগরিকদের ভূমিকা সবার আগে প্রয়োজন, নইলে এই মব জুলাই আন্দোলনের সকল অর্জনকে নষ্ট করে দেবে। মব সন্ত্রাস যেটা হচ্ছে 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটি ভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সবার আগে এগিয়ে আসতে হবে নাগরিকদের। এর বত্তাই ঘটলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা নিরন্তর সংগ্রাম করে যাচ্ছি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা করার আহ্বান জানান প্রেস সচিব। বিগত 15 বছর গণভবন ছিল ক্ষমতার কেন্দ্র। উন্নয়নের বয়ানে ধামাচাপা পড়ে রাজনীতি। সে সময়গুলোতে কতটা স্বাধীন ছিল গণমাধ্যম? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে শনিবার রাজধানীতে সেমিনার করে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসি। অনাস্থা রেখে একাডেমিক আলোচনা দিয়ে সংস্কার প্রক্রিয়া খুব একটা সফল হবে না, এবং এইটা দিয়ে রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ, সেটাও খুব একটা আলোর মুখ দেখবে না। সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলোকে উনি প্রায়োরিটি দিবেন এবং সরকারকে বাধ্য করবেন। সরকার, রাজনৈতিক দল এরা কখনোই সব সময় সাংবাদিক বা সংবাদ মাধ্যমের পক্ষে থাকবে, এটা ভাববার কোনো কারণ নাই। গণমাধ্যম আছে কেন? যদি মানুষ আমাকে বিশ্বাস না করে, আমার কথা না শোনে, কাজেই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমার সামনে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকরা গত 15 বছর সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। গত 15 বছরের সাংবাদিকতার তদন্ত হবে বলেও জানান তিনি। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। তিনি বলেন, কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। গত 15 বছর আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সেই জন্য নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অনেক কিছুই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।
সহজে ওষুধ পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে সরকারি 700 হাসপাতালে এই ফার্মেসি করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনে জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, এই দুটো পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে আসবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজস্ব ব্যয় বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে। সরকারি হিসাবে দেশে স্বাস্থ্যে 100 টাকা ব্যয় হলে ব্যক্তির নিজের পকেট থেকে যায় 70 টাকা। এই 70 টাকার 65 টাকা যায় শুধু ওষুধের পিছনে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পিছনে ব্যয় কমানো সম্ভব হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয় কমবে। এমন অবস্থায় মানুষের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। এজন্য গড়ে তোলা হচ্ছে ফার্মেসি নেটওয়ার্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের 429টি উপজেলা হাসপাতাল, 59টি জেলা এবং সদর হাসপাতাল, 35টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 21টির মতো বিশেষায়িত হাসপাতালে প্রাথমিকভাবে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, অনেক হাসপাতালে ফার্মেসি আছে, যেগুলোতে আছে সেগুলোকে প্রয়োজন মতো বড় বা আধুনিক করা হবে। যেসব হাসপাতালে নেই সেখানে দ্রুতই ফার্মেসি গড়ে তোলা হবে। দেশে যে বিরাজিত ওষুধ বিতরণ বন্দোবস্ত, সেখানে 2.5-3 লক্ষ যে ওষুধের দোকান, এগুলো যে মাত্রার অপ্রশিক্ষিত বা যে মাত্রার শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে পরিচালিত হয়, সেটা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের উপস্থিতিতে ফার্মেসি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ভালো উদাহরণটা তৈরি করতে চায় সরকার। সরকার তার নিজস্ব স্থাপনা, সেটা বড় হাসপাতাল, মাঝারি বা ছোট হাসপাতাল হোক, সরকার তার নিজস্ব স্থাপনাতে এই ফার্মেসিগুলোকে রেখে ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ওষুধ বিতরণ ব্যবস্থা চালু করবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানেও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে। এসব ফার্মেসি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলো চলবে আগের মতোই। এতে ওষুধের প্রাপ্যতা আরো বাড়বে। মানুষের ওষুধের প্রাপ্যতা বাড়লে আমরা জানি যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ব্যয়টা হচ্ছে ওষুধের। অতএব ওষুধ খাতে যখন তার ব্যয় কমতে থাকবে, এটাই মানুষকে আসলে অনেক বেশি নিরাপত্তা দিবে। এর সঙ্গে যুক্ত করতে চাচ্ছি আমরা যে অত্যাবশ্যক ওষুধগুলো সরকার দায়িত্ব নিতে চায় পর্যায়ক্রমে। তার যতই আর্থিক সামর্থ্য বাড়তে থাকবে, সে পর্যায়ক্রমে আরো বেশি ওষুধের দায়িত্ব গ্রহণ করবে। সরকার তার সকল নাগরিকের কাছে অত্যাবশ্যক ওষুধ বিনামূল্যে পৌঁছে দিতে চায়। হাসপাতাল ফার্মেসিতে 3 ধরনের দামের ওষুধ রাখার কথাও হচ্ছে। এক ধরনের ওষুধ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে ভর্তুকি মূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যে। প্রতিযোগিতার মাধ্যমে এই বাজার মূল্য ঠিক করা হবে। সরকার কম্পিটিটিভনেস মানে অনেক প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত ওষুধ কিনতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবার অর্থ ও বাণিজ্য সংবাদ। টেকসই জ্বালানি খাতে সরকারের নতুন নীতিমালা আশাব্যঞ্জক হলেও এর বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি বলছে, নীতিগত সহায়তা সত্ত্বেও শুল্ক জটিলতা, বিনিয়োগে অনাস্থা এবং প্রক্রিয়াগত ধীরগতির কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন বিএসআরই এর সভাপতি। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বাজারের উন্নয়নকে উৎসাহিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 হাতে নিয়েছে সরকার, যার মাধ্যমে 2030 সালের মধ্যে 20 ও 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা ও সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা জোরালোভাবে দাবি করছি সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, সম্প্রতি 55টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হলেও সাড়া মিলছে না বিদেশি বিনিয়োগকারীদের। পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্পে ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। তবে শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিএসআরইএ। তারা বলছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখনও নিখোঁজ 20 শিশু। তাদের সন্ধানে চলছে জোর তৎপরতা। শনিবার হঠাৎ করে রাজ্যটির কেয়ার কাউন্টিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত টেক্সাসের বিস্তীর্ণ অংশ। হঠাৎ বন্যার স্রোতে অঙ্গরাজ্যটির ফের কাউন্টির কারফিল শহরের নদী তীরবর্তী ঘরবাড়ি তলিয়ে গেছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, ভেসে গেছে বহু গাড়ি। একটি স্থানে গ্রীষ্মকালীন ছুটির ক্যাম্পে গিয়েছিল কয়েকশো স্কুল শিক্ষার্থী। হঠাৎ বন্যার কবলে পড়ে তারা। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা। ভয়াবহ এই দুর্যোগে প্রাণও হারিয়েছেন অনেকে। সময় যত যাচ্ছে ততই আরও প্রাণহানির আশঙ্কা বাড়ছে। হঠাৎ করেই ওয়াদালুপে নদীর পানি বাড়তে থাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে 45 মিনিটের মধ্যে পানির উচ্চতা বেড়ে যায় 26 ফুটের মতো। এমন পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে প্রশাসন। বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। কিছু এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এরই মধ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। বন্যা পরিস্থিতিকে ভয়াবহ ও মর্মান্তিক উল্লেখ করে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ সকলকে।